আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার লফটেড শট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লফটেড শটে। বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই, কিন্তু বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে কেন্দ্রীয় চরিত্রে দুজন ব্যক্তি, লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত। লিটন কুমার দাস অফ ফর্মে, নাজমুল হোসেন শান্ত সেই একই দায় নিতে হচ্ছে তাকে, কিন্তু এর চেয়েও বড় দায় তাকে নিতে হচ্ছে নাজমুল হোসেন শান্ত কিভাবে বাংলাদেশ দলের বিশেষ করে টি-20 ফরম্যাটে তিনি ক্যাপ্টেন হন। একজন ক্যাপ্টেনের কাজ কি? অবশ্যই নিজে পারফর্ম করা, এর পাশাপাশি দলের অন্য ক্রিকেটারদের কাছ থেকেও পারফরমেন্স খুঁজে বের করা এবং দলকে একটা ইউনিটি তৈরি করা। এরপরেও একজন অধিনায়কের কিন্তু আরো অনেকগুলো কাজ থাকে। বাংলাদেশের ক্রিকেটে বিশেষ করে টি-20 ফরম্যাট এবং লাল বলের ক্রিকেটে কোনো সফল অধিনায়ক এ পর্যন্ত তৈরি হয়েছে কিনা এটা আমার সবচেয়ে বড় কোশ্চেন। এ পর্যন্ত কোনো সফল অধিনায়ক টি-20 ফরম্যাট বা লাল বলের ক্রিকেটে বা টেস্ট ক্রিকেটের জন্য তৈরি হয়নি। আমরা যাদেরকে সফল বলছি অলমোস্ট সবাই তারা ওডিআই ফরম্যাটে ভালো করেছেন, কিন্তু বাকি দুইটি ফরম্যাটে কোনো ক্যাপ্টেনই সফল নন তার দলের পারফরমেন্স ভালো না থাকার কারণে। নাজমুল হোসেন শান্তকে কিভাবে অধিনায়ক করা হলো? একটা জিনিস যারা ক্রিকেটের সঙ্গে খুব বেশি খোঁজ খবর রাখেন না, আমিও খোঁজ খবর রাখি না, কিন্তু তারপরেও বলতে চাই, সাকিব আল হাসান তার ক্যাপ্টেন্সি ছাড়ার পরে বাংলাদেশ ক্রিকেটে কাকে ক্যাপ্টেন করা হবে টি-20 ফরম্যাটের জন্য এটা নিয়ে কিন্তু বেশ একটা ধাঁধা তৈরি হয়েছিল। এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টি-20 ফরম্যাটের জন্য কোনো অটো চয়েস যাকে বলি বা রেগুলার বেসিকে পারফর্ম যারা করেন এমন কোনো পারফর্মারই নেই যাদেরকে নির্দ্বিধায় বলা যায় তাকে ক্যাপ্টেন করার মতো। এরপরও লিটন কুমার দাসকে কিন্তু ট্রাই করা হয়েছিল এবং লিটন কুমার দাসকেও কিন্তু টি-20-র জন্য অধিনায়ক করা হয়েছিল, কিন্তু সেটা খুব একটা ভালো প্রক্রিয়ার মধ্যে ছিল না। লিটন কুমার দাসের সবচেয়ে বড় যে দুর্বলতাটা সেটা হচ্ছে শুধুমাত্র একজন অধিনায়ক অন দ্য ফিল্ড তিনি হয়তো ভালো করছেন, কিন্তু অফ দ্য ফিল্ডেও যে দায়িত্বটা রয়েছে সেই দায়িত্বটা তিনি ভালোভাবে পালন করতে পারেননি। বিশেষ করে মিডিয়া হ্যান্ডেলের ক্ষেত্রে তিনি যে ধরনের কথাগুলো প্রেস বক্সে বলেছেন একজন অধিনায়ক হিসেবে সেটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। এটা বিসিবির জন্য একটা শিক্ষা ছিল এবং সেই কারণে হয়তোবা বিসিবি তার উপরে আর দায়িত্বটা রাখতে চাননি, কিন্তু যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার দৃষ্টিতে মনে হয়েছে তিনি প্রপার পারসন। এই কারণেই বিসিবি এখন পর্যন্ত যাদের প্রতি ইনভেস্টমেন্ট করেছে বা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা প্রসেসের মধ্যে দিয়ে ক্রিকেটার তৈরি করেছে, নাজমুল শান্ত এর মধ্যে অন্যতম। এবং তাকে শুধুমাত্র একজন ক্রিকেটার হিসাবেই তৈরি করা হয়নি, একজন দলনেতা হিসেবে তাকে তৈরি করা হয়েছে। এজ লেভেল ক্রিকেট শেষ হওয়ার পরে নাজমুল শান্ত 2016 ব্যাচের ক্রিকেটার। 16 ব্যাচ এই জন্য বলছি, 2016 সালে তিনি আন্ডার-19 ক্রিকেট খেলেছেন। এর পরবর্তীতে বাংলাদেশ তাকে নিয়ে কিন্তু বেশ স্বপ্ন দেখেছে। এ দলের ট্যুরগুলোতেও তাকে ক্যাপ্টেন করা হয়েছে। বিভিন্ন এসপি টিম বা বাংলাদেশের বিভিন্ন টুর্নামেন্টেও তাকে ক্যাপ্টেন হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। তাকে কিন্তু সেই অ্যাবিলিটিটা, তার যোগ্যতাটা তার ভিতরে অনুধাবন করতে পেরেছিল বিধায় তাকে দিয়ে সেই প্রসেসটা মেনটেন করেছে। আমার কাছে মনে হয়েছে এই রকম ইনভেস্টমেন্ট বাংলাদেশ ক্রিকেটে খুব কম সংখ্যকই দেখেছি। মুশফিকের বেলাও আমরা দেখেছি এবং মুশফিককেও নিয়ে বাংলাদেশ ক্রিকেটের স্বপ্ন দেখেছিল সেই শুরু থেকে। তিনি তার দায়িত্বটা বেশ ভালোভাবে পালন করেছেন। নাজমুল শান্তর পরে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে একমাত্র ক্রিকেটার তিনি হচ্ছেন আকবর আলী। তাকে নিয়েও কিন্তু বাংলাদেশ এই একটা প্রসেস মেনটেন করছে দলনেতা হিসাবে। শুধুমাত্র ক্রিকেটার না, দলনেতা হিসেবেও তাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে মেনটেনেন্স করছে। তাই নাজমুল শান্ত ছাড়া ওই মুহূর্তে কোনো বেটার অপশন ছিল না। নাজমুল শান্তই বাংলাদেশের অধিনায়ক। নাজমুল শান্ত শুধু সেই 11 জন ক্রিকেটারের অধিনায়ক নন, শুধু ওই 15 জনের অধিনায়ক নন। নাজমুল শান্ত সাকিব আল হাসানের অধিনায়ক, নাজমুল শান্ত মাহমুদুল্লাহ রিয়াদের অধিনায়ক, নাজমুল শান্ত আপনার অধিনায়ক, নাজমুল শান্ত আমার অধিনায়ক, নাজমুল শান্ত 18 কোটি জনগণের অধিনায়ক।
আপনি মানুন বা না মানুন সেটা আপনার ব্যাপার, কিন্তু দিন শেষে নাজমুল হোসেন শান্তই বাংলাদেশের ক্যাপ্টেন। এতটুকু রেসপেক্ট আমাদের করা উচিত, এতটুকু সম্মান তাকে দেখানো উচিত। যেভাবে সোশ্যাল মিডিয়ায় তাকে তুলোধনা করা হচ্ছে, যেভাবে গালমন্দ করা হচ্ছে, যেভাবে তাকে নিয়ে কথা হচ্ছে, এটা কোনোভাবেই একটা ভালো কালচারের পরিচয় দিচ্ছে না বাংলাদেশের ক্রিকেটে। বিশ্বকাপ এখনো শুরু হয়নি, এই নাজমুল শান্তকে নিয়ে অনেক ট্রল করা হয়েছিল, বিশেষ করে 2022 টি-20 বিশ্বকাপের আগে নাজমুল শান্ত কিভাবে দলে চান্স পেলেন টি-20 ফরম্যাটে। সেই বিশ্বকাপে নাজমুল শান্ত কিন্তু বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তাই নাজমুল শান্ত না, যে কোনো ক্রিকেটারের ব্যাপারে এতটুকু শ্রদ্ধা ভক্তি থাকা উচিত, বিশেষ করে তিনি যদি হয়ে থাকেন একজন অধিনায়ক। অবশ্যই তাকে সেই সম্মানটুকু আমরা দিতে চাই। তাই বিসিবি যেহেতু তার প্রতি ইনভেস্টমেন্ট করেছে এবং তার প্রতি ভরসা রেখেছে, অবশ্যই আমাদেরও উচিত নাজমুল শান্তর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাংলাদেশ দলকে সাপোর্ট করা। তারপরেও এর পক্ষে এবং বিপক্ষে মতামত থাকবেই, তবে আলোচনা অবশ্যই যৌক্তিক আলোচনা হওয়া উচিত। যৌক্তিক আলোচনা হলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই লাভ হবে, সেটা বাংলাদেশের ক্রিকেটারদের মনোবল বৃদ্ধিতে বরঞ্চ সহায়তা করবে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। পর্যন্ত